আমি এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম যশোর 2-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ। আমার বাজেট বক্তব্যের প্রারম্ভে আমি শুকরিয়া আদায় করি পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ পাকের দরবারে। আমি কৃতজ্ঞতা জানাই সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার প্রতি। একই সাথে কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকার সম্মানিত নির্বাচক মণ্ডলীকে, যারা ভোট দিয়ে আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি বেদনাবিধুর চিত্তে পরম করুণাময় পরম দয়ালু আল্লাহ পাকের দরবারে সেই সকল মানুষদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। বাঙালি জাতির হাজার বছরের প্রাণ পুরুষ এ বাংলার রাখাল রাজা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি, যে বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়েছেন, দেশ দিয়েছেন, জাতীয় পতাকা দিয়েছেন, জাতীয় সঙ্গীত দিয়েছেন এবং এই সংসদ দিয়েছেন। এই সংসদে দাঁড়িয়ে আমি আরও শ্রদ্ধা জানাই 1975-এর 15ই আগস্ট এবং 3রা নভেম্বরে যাদেরকে নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করা হয়েছে তাদের প্রতি। আমি শ্রদ্ধা জানাই আমাদের ভাষা, শিক্ষা, স্বাধীনতা, গণতন্ত্র এবং সংবিধান রক্ষা করার জন্য ধারাবাহিকভাবে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমি সকলের প্রতি আমার শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার, যে বাজেটের উপরে আমার আলোচনার সুযোগ দিয়েছেন, আমি আমার স্বল্প সময়ের মধ্যে আমি সেই বাজেটের উপরে বিস্তারিত আমার কথা বলার কোনো সুযোগ নাই। আমি শুধু এইভাবে বলবো, একটি সরকারের ধারাবাহিকতা, একটি সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট অর্থাৎ 7ম বাজেট, এর আগে 6টি বাজেট সফল হয়েছে বলেই আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে আমরা ঘরে ঘরে বিদ্যুতের আলো জ্বালাতে পারছি, আমরা শিক্ষার আলো দিতে পারছি, আমরা স্বাস্থ্য সেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পেরেছি। আজকে আমাদের নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু করেছি। আজকে কৃষি এবং খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা বিদেশে খাদ্য রপ্তানি করছি। আজকে আমাদের তথ্য প্রযুক্তি খাতে অভাবনীয় সাফল্য। মাননীয় স্পিকার, আজকে আমাদের ক্রীড়া ক্ষেত্রে, আজকে বিশেষ করে ক্রিকেটে আমরা সাবেক পরাশক্তি, সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদেরকে আমরা পরাস্ত করে আমরা প্রমাণ করেছি যে সকল ক্ষেত্রে শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমরা লক্ষ্য করলাম এ মাসের 4 তারিখে মাননীয় অর্থমন্ত্রী যখন বাজেট পেশ করলেন, তার দুদিনের মাথায় পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী আমাদের দেশের ঝটিকা 2 দিনের 36 ঘন্টা সফরে আসলেন। সেই সফরে এসে তিনি তার শেষ অংশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এক জনবক্তৃতায় তিনি সরকারের অনেক ভূয়সী প্রশংসা করেছেন, অর্থনৈতিক সূচকের কথা বলেছেন। তিনি তার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলতে যে বলেছেন যে আমি ভারতের প্রধানমন্ত্রী, 125 কোটি দেশের প্রধানমন্ত্রী, আমি চায়না গিয়েছিলাম, চায়নার একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী আমাকে বলেছিল তুমি কি খবর রাখো, তোমার পাশের দেশ 17 কোটির দেশ, তারা গার্মেন্টসের আজকে দ্বিতীয় পরাশক্তি। আজকে যে গার্মেন্টস নিয়ে বাংলাদেশ এভাবে এগিয়ে যাচ্ছে, সেই মুহূর্তে খালেদা জিয়া আমেরিকার কাছে চিঠি লিখে বলেছিল যে আমাদের জিএসপি সুবিধা যাতে বন্ধ করা হয়। মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করলাম সেই সফরে বেগম খালেদা জিয়া নরেন্দ্র মোদীর সাথে দেখা করেছেন। দেখা করে তিনি কি বলেছেন? তিনি বলেছেন দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই। কে বলেছেন এ কথা? বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কোন খালেদা জিয়া? যে বিএনপি 1975-এর 15ই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়, জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়। এই হত্যার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে বিএনপির প্রতিষ্ঠাতা সেই খুনি জিয়াউর রহমান। যে খুনি জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার পরে এই হত্যার বিচার হবে না বলে আইন করেছিল, হত্যাকারীদেরকে পুরস্কৃত করেছিল, প্রমোশন দিয়েছিল, পুনর্বাসিত করেছিল। সেই খালেদা জিয়া যখন বলে দেশের আইনের শাসন নাই, তখন আমাদের হাসি পায়। মাননীয় স্পিকার, আপনি একজন আইনের ছাত্র, আপনি আইনের পরে পিএইচডি করেছেন। আমাদের দেশের প্রচলিত আইনের একটি ধারায় বলছে যে ইন দ্য এক্সিস্টিং ল অফ দিস কান্ট্রি দি হাইয়েস্ট পানিশমেন্ট অফ মার্ডারার অফ সেকশন 302 অফ দ্য পেনাল কোড ইজ ডেথ অর কনভিকশন ফর লাইফ। একজন খুনি, একজন ঘাতক, একজন হত্যাকারীর সর্বনিম্ন সাজা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড আর সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড। কিন্তু আজকে যারা আইনের শাসন এর কথা বলে, তারা সেদিন এই হত্যার বিচার হবে না বলে আইন করেছিল। আজকে সেই বিএনপির রাজনৈতিক পার্টনার, ক্ষমতার পার্টনার, আন্দোলনের পার্টনার, যারা আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়, আল্লাহর সেই পবিত্র কোরআন সূরা মাইদার 42 নম্বর আয়াতে বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কাতাবনা আলাইকুম ফিহা আন্নান নাফসা বিন নাফস
নফসের বদলে নফস, জানের বদলে জান, হত্যার বিচার হত্যা, চোখের বদলে চোখ, কানের বদলে কান, নখের বদলে নখ। আজকে আমরা যারা মুসলমান হিসেবে দাবি করি, আমাদের সেই প্রিয় নবী, শেষ নবী, মহানবী, নবীদের নবী, দিনের নবী, দয়ার নবী, হুজুরে পাক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তার বিদায় হজে ভাষণে বলেছিলেন, হে আমার উম্মতগণ, তোমরা আমার চারটি কথা বিশেষভাবে স্মরণ রাখিও। সেই চারটি কথার অন্যতম প্রধান কথা ছিল, তোমরা অন্যায়ভাবে আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষকে হত্যা করো না। 1975-এর 15ই আগস্ট বাংলাদেশের সেই শ্রেষ্ঠ মানুষকে, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে সপরিবারে নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে হত্যা করা হয়েছিল। কেন এতগুলো ধারাবাহিক হত্যাকাণ্ড? কেন এত বেছে বেছে হত্যাকাণ্ড? কেন জেলখানায় জাতীয় 4 নেতাকে হত্যাকাণ্ড? সেই ঘাতক জিয়াউর রহমান, তার দল বিএনপি মনে করেছিল এই হত্যার পরে আওয়ামী লীগ আর স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না। তারা মনে করেছিল এই আওয়ামী লীগ গ্রামগঞ্জে 4 দোকানে আর মাজা শক উঁচু করে দাঁড়াতে পারবে না। তার জন্য এই ধারাবাহিক হত্যাকাণ্ড, হত্যার পরে হত্যার বিচার হবে না বলে আইন করেছিল, হত্যাকারীদেরকে পুরস্কৃত করেছিল। কিন্তু মাননীয় স্পিকার, হত্যা করে, আইন করে হত্যার বিচার হবে না বলে ইতিহাস বিকৃতি করে সঠিক সত্য ইতিহাস চাপিয়ে রাখা যায় না। যেমন যায়নি আমাদের পবিত্র ইসলামের ইতিহাসে, আমাদের পবিত্র পৃথিবীর ইতিহাসে। আমরা যদি দেখি যে যারা সারা জীবন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিরোধিতা করে টিকে থাকতে পারে নাই, সেই আবু সুফিয়ান, ইয়াজিদ, শিমারেরা তার মৃত্যুর পরে তার বংশের প্রতি চরম এবং পরম প্রতিশোধ নিয়েছিল। ইসলামের সুশাসক দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং চতুর্থ এবং শেষ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনার নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে নামাজে রুকু সেজদা অবস্থায়, কুরআন শরীফ পঠরত অবস্থায়, মসজিদ থেকে ফেরা অবস্থায় হত্যা করা হয়েছিল। এরপরে হযরত আলীর পুত্র হাসানকে বিষ প্রয়োগে হত্যা করা হয়েছিল। হযরত আলীর পুত্র বিবি ফাতিমার কলিজার টুকরা নবীজির দহিত্র হযরত হোসেনকে ফুরাত নদীর তীরে হত্যা করা হয়েছিল নির্মম নিষ্ঠুর পৈশাচিকভাবে। কেন এই ধারাবাহিক হত্যাকাণ্ড? সেদিনও সেই ঘাতকরা, খুনিরা মনে করেছিল ইসলামের সত্য, সাম্য পৃথিবীর বুকে যাতে সুপ্রতিষ্ঠিত হতে না পারে। কিন্তু আমরা কি দেখলাম? যেদিন হোসেনকে হত্যা করা হয়, তৎকালীন উমাইয়া খলিফাদের রাজত্ব আমলে আশুরার দিনে উৎসব করা হতো, নবীর বংশকে ধ্বংস করে দেওয়া হয়েছে। কিন্তু 200 বছর পরে এই মুসলমানেরা সত্য এবং সঠিক ইতিহাস জানতে শিখলো, চোখের পানি ফেলতে শুরু করলো, মার্শিয়া গাইতে শুরু করলো। সেই মার্শিয়া, সেই চোখের পানি আজও শেষ হয়নি, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। গতকাল ছিল 23শে জুন, পলাশী দিবস। সেই 23শে জুন, 1757 সালের 23শে জুন পলাশী রামমূল কাননে নবাব সিরাজউদ্দৌলাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেই 23শে জুন 1757 সালে নবাবের সেই মরদেহ নিয়ে, সেই খাটিয়া নিয়ে সারা মুর্শিদাবাদ ঘোরানো হয়েছিল, একজন বিশ্বাসঘাতক হিসেবে পরিচয় করানো হয়েছিল। মাননীয় স্পিকার, সেদিন নবাবের ভাবমূর্তিতে ছিল মীর জাফর, আর মীর জাফরের ভাবমূর্তিতে ছিল নবাব। কিন্তু 150 বছর পরে এই বাঙালিরা প্রকৃত ইতিহাস জানলো। মীর জাফর, মীর জাফরি, নবাব, নবাবী। আপনারা যারা নবাব সিরাজউদ্দৌলা নাটক দেখেছেন, নবাব সিরাজউদ্দৌলা নাটকে নবাব তার প্রিয়তমা পত্নী লুৎফাকে বলছে, লুৎফা, বাঙালি হাসতে জানে না, বাঙালি কাঁদতে জানে। বেগম খালেদা জিয়া, আপনাকে জবাব দিতে হবে। আপনি বলেছেন দেশের আইনের শাসন নাই, গণতন্ত্র নাই। জবাব দিতে হবে খালেদা জিয়া, জবাব দিতে হবে ইতিহাসকে, জবাব দিতে হবে সভ্যতাকে, জবাব দিতে হবে কৃষ্টিকে, জবাব দিতে হবে ইমানকে, জবাব দিতে হবে ধর্মকে। এই বলে 8 বছরের শিশুপুত্র রাসেল হত্যা করা যায় কিনা, নবপরিণত নববধূদের হত্যা করা যায় কিনা, অন্তঃসত্ত্বা আর্যমণিকে হত্যা করা যায় কিনা, জবাব দিতে হবে গ্রেনেড হামলা করে নিরপরাধ আইবি রহমান সহ 24 জনকে হত্যা করা যায় কিনা। খালেদা জিয়া, জবাব দিতে হবে পেট্রোল বোমা মেরে আমার মেয়ে মাইশা সহ নিরপরাধ 150 বাস ট্রাকের ড্রাইভার, হেল্পার, সাধারণ জনগণকে হত্যা করা যায় কিনা। মাননীয় স্পিকার, আমার সময় শেষ, সেই কারণে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে শুধু এভাবেই বলতে চাই যে আমার যে নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় অনেক অসমাপ্ত কাজ আছে। আমি বিভিন্ন মন্ত্রণালয়ে আমি আবেদন করেছি। আমি আমার সময় স্বল্পতার কারণে আমি আমার সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের কাছে আমি আকুল আবেদন জানাই। মাননীয় স্পিকার, আমি এই সংসদে দাঁড়িয়ে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে, একজন বীর মুক্তিযুদ্ধের সংগঠকের সন্তান হিসাবে, একজন শহীদ মুক্তিযোদ্ধার ভাই হিসাবে আমি মাননীয় অর্থমন্ত্রীর কাছে আকুল আবেদন জানাই যে মুক্তিযোদ্ধাদের যে ভাতা, এই ভাতায় আপনি কোনো বৈষম্য রাখবেন না, সকলকে সমান আপনি ভাতা প্রদান করবেন। আমি মাননীয়
শিক্ষামন্ত্রীর কাছে আবেদন জানাবো, মাননীয় শিক্ষামন্ত্রী, আপনি আমার এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং দিচ্ছেন, ছাত্রছাত্রীদের উপবৃত্তি দিচ্ছেন, কিন্তু যে শিক্ষকরা পড়ায় তারা এমপিও পাচ্ছে না, তাদেরকে আজকে এমপিও ভুক্ত করবেন। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিবেন। 1 মিনিট সময় মাননীয় সদস্য, শেষ করতে হবে। মাননীয় স্পিকার, আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী আসলেন, তিনি 32 নম্বরে গিয়েছিলেন। 32 নম্বরে শ্রদ্ধা জানিয়ে তিনি তার টুইটার বার্তায়, তার ফেসবুকে লিখেছেন, বঙ্গবন্ধু আমাদের সময়কার মহান নেতা। তিনি লিখেছেন, বঙ্গবন্ধু গণতন্ত্রের প্রতিমূর্তি। সেই বঙ্গবন্ধু সম্পর্কে কত কবি কত কথা লিখেছেন নির্মলেন্দু গুণ। আমি সেই কবিতা দিয়ে আমার বক্তব্য শেষ করার সুযোগ দিবেন মাননীয় স্পিকার। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষের, কখন আসবে কবি, কখন আসবে কবি। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতকর কবি এসে দাঁড়ালেন জনতার মঞ্চে। তখন পলকে কি দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, সমুদ্রে জাগিল জোয়ার, সকল দোয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু যে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিলেন আজ থেকে 44 বছর আগে, বঙ্গবন্ধুর কন্যা আজকে দেশের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী আজকে জাতিকে স্বপ্ন দেখিয়েছেন সেই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী থেকে জাতিকে একটি মধ্যমায়ের দেশ দিবে। আসুন আমরা জননেত্রী শেখ হাসিনা আজকে তার সরকারের ধারাবাহিক মেয়াদে 6টি বাজেট যেভাবে সফলভাবে এগিয়ে নিয়েছেন, এই 7ম বাজেট বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ বাজেট। এই বাজেটকে সকল ক্ষেত্রে কাজে লাগিয়ে আমরা এই দেশকে মধ্যমায়ের দিশে এগিয়ে নিব। আজকের বাজেট অধিবেশনে এই হোক আমাদের শপথ। সকলকে ধন্যবাদ। জয় 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 বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমাদের আজকের এই বাজেটের। ধন্যবাদ মাননীয় সদস্য।